প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি পার্থপ্রতিম চক্রবর্তী, 28তম বিসিএস-এর একজন কর্মকর্তা। আমি ভান্ডারিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। তো প্রথমেই আলোচনার শুরুতে তোমাদের ব্যয়, খরচ ও ক্ষতি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিয়ে নেই। আমরা অনেকেই মনে করি যে ব্যয়, খরচ ও ক্ষতি একই জিনিস। আসলে তা নয়। তোমরা দেখো যে তিনটি শব্দ আলাদা এবং তাদের ইংলিশ অর্থাৎ ইংলিশ যে প্রতিশব্দ সেটিও আলাদা। ব্যয় ইংরেজি কস্ট, খরচ ইংরেজি এক্সপেন্স এবং ক্ষতি ইংরেজি লস। এখন এই কস্ট, এক্সপেন্স এবং লস এই তিনটি শব্দ বা তিনটি আইটেমের মধ্যে কি পার্থক্য রয়েছে? ভবিষ্যৎ সুবিধার প্রত্যাশায় যদি আমরা কোনো প্রকার আর্থিক ত্যাগ করি তাহলে সেটাকে আমরা বলবো ব্যয়। ব্যয়ের যে অংশ আমরা ভোগ করেছি সেটুকু অংশকে আমরা বলবো খরচ, এবং খরচের যে অংশ থেকে আমরা কোনো প্রকার সুবিধা পাইনি তাকে আমরা বলবো ক্ষতি। তাহলে তোমরা বুঝতে পারছো যে ব্যয়, খরচ ও ক্ষতির মধ্যে একটা ক্লিয়ার পার্থক্য রয়েছে। কিন্তু তো আমি তোমাদের এখানে ছোট্ট একটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। যেমন আমরা তোমাদের ক্লাসে পাঠদানের ক্ষেত্রে টেক্সট মার্কার ব্যবহার করি। এই টেক্সট মার্কার যখন আমরা কিনি তখন উদ্দেশ্য থাকে তো এটা দিয়ে ভবিষ্যতে তোমাদের সেবা দেওয়া অর্থাৎ সুবিধা দেওয়া। তখন এই মার্কার ক্রয়ের পিছনে আমরা যে অর্থটা ব্যয় করি এটা হচ্ছে আমাদের ব্যয়। যে অর্থ আমরা ব্যয় করি সেটা হচ্ছে ব্যয়। আর মার্কারের যে অংশটুকু তোমাদের পাঠদান করতে গিয়ে মার্কারের যে কালিটুকু আমরা ব্যবহার করি সেটুকু হচ্ছে খরচ। আবার তোমরা দেখে থাকবে যে অনেক সময় আমরা লিখতে গিয়ে হোয়াইট বোর্ডের পাশে বা বিভিন্ন অংশে মার্কারে কালি লেগে যায়, আমাদের হাতে কালি লেগে যায়, কিন্তু সেই কালি কিন্তু মার্কার থেকে খরচ হয়, কিন্তু সেই কালি থেকে তোমাদের কোনো আমরা সুবিধা দিতে পারি না। তাহলে ওই যে কালিটুকু যে ব্যয় হয়েছে সেই কালিটুকু ব্যয় হবে ক্ষতি। অর্থাৎ মার্কার ক্রয় এটি হচ্ছে ব্যয়, মার্কারের যে কালিটুকু আমরা লিখে ব্যবহার করি সেটুকু হচ্ছে খরচ, এবং মার্কারের যে কালিটুকু খরচ করে আমরা তোমাদের কোনো প্রকার সুবিধা দিতে পারিনি সেটুকু হচ্ছে ক্ষতি। এরপরে আমরা আলোচনা করব ব্যয়ের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ কস্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থী, ব্যয়ের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ কস্ট, ব্যয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন নামে ভাগ করা যায় বা ব্যয়ের শ্রেণীবিভাগ বিভিন্ন প্রকারের হতে পারে। তোমরা প্রথমে খেয়াল করো, ব্যয়ের উপাদান বা এলিমেন্টস অফ কস্টের ভিত্তিতে ব্যয় তিন প্রকার, অর্থাৎ কাঁচামাল বা ম্যাটেরিয়াল, শ্রম বা লেবার, আর হচ্ছে খরচ বা এক্সপেন্স। এর প্রত্যেকটিকে আবার প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুইটি অংশে ভাগ করা যায়। যেমন প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ। এই পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম এবং পরোক্ষ খরচকে উপরিব্যয় বলা হয়, ইংলিশে বলা হয় ওভারহেড। তো আজকে প্রথমে আমরা আলোচনা করি যে এই প্রত্যক্ষ কাঁচামাল কি। যে মাল উৎপাদনে ব্যবহৃত হয় এবং যার ব্যয় সহজে ও সরাসরিভাবে উৎপাদিত দ্রব্যের ব্যয়রূপে গণ্য করা যায় তাকে আমরা বলবো কি প্রত্যক্ষ মাল। যেমন আসবাবপত্র তৈরির ক্ষেত্রে প্রত্যক্ষ মাল হবে কাঠ, ইট তৈরির ক্ষেত্রে কাদামাটি, চিনি শিল্পের জন্য আখ, জুতা, ব্যাগ ইত্যাদি তৈরিতে চামড়া, এগুলো হচ্ছে প্রত্যক্ষ মাল বা কাঁচামাল। এখন পরোক্ষ কাঁচামাল কি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল জিনিসটা হচ্ছে যে সমস্ত মাল সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত নয় এবং যে সকল মালকে আমরা সরাসরি উৎপাদনের কাজে ব্যবহার করি না তাকে আমরা বলবো পরোক্ষ কাঁচামাল। যেমন আসবাবপত্র তৈরির জন্য পেরেক, চামড়ার জিনিস তৈরির জন্য তার কাটা ও সুতা, মেশিনের জন্য লুব্রিকেটিং অয়েল ইত্যাদি হচ্ছে পরোক্ষ মালের উদাহরণ। এরপর আসি আমরা প্রত্যক্ষ শ্রম নিয়ে। যে শ্রম দ্বারা সরাসরিভাবে প্রত্যক্ষ মাল হতে দ্রব্য প্রস্তুত করা হয় তাকে আমরা বলবো প্রত্যক্ষ শ্রম।
যেমন আসবাবপত্র তৈরিতে মিস্ত্রির খরচ, দালান তৈরির জন্য রাজমিস্ত্রির খরচ, বস্ত্রশিল্পে তাঁতির খরচ ইত্যাদি হলো প্রত্যক্ষ শ্রমের উদাহরণ। এরপরে আসি আমরা পরোক্ষ শ্রম নিয়ে। উৎপাদনের জন্য যে শ্রম প্রয়োজন হয়, তবে কোনো দ্রব্য প্রস্তুত রূপান্তরের কাজে সরাসরি আমরা এই শ্রমকে ব্যবহার করি না, সেটা হচ্ছে পরোক্ষ শ্রম। যেমন মাল ক্রয়, মাল রক্ষণাবেক্ষণ, সময় রক্ষণ, মেরামত কাজে নিয়োজিত কর্মচারীগণ যে শ্রম দেয়, এটি হচ্ছে পরোক্ষ শ্রমের উদাহরণ। এরপরে খরচকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রত্যক্ষ খরচ ডাইরেক্ট এক্সপেন্স এবং পরোক্ষ খরচ ইনডাইরেক্ট এক্সপেন্স। এখন প্রত্যক্ষ খরচ জিনিসটা কি? উৎপাদনের প্রত্যক্ষ মাল এবং প্রত্যক্ষ শ্রম ছাড়াও সরাসরি কোনো খরচ হতে পারে, যেমন বিশেষ কোনো যন্ত্রপাতি আমরা ভাড়া নিতে পারি, বা বিশেষ ডিজাইন খরচ, এটি হচ্ছে প্রত্যক্ষ খরচের উদাহরণ। আর পরোক্ষ খরচ হলো যে সকল খরচ সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয়, সেটা হচ্ছে পরোক্ষ খরচ। যেমন বীমা, ভাড়া, অবচয় ইত্যাদি হচ্ছে পরোক্ষ খরচের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আচরণের ভিত্তিতে ব্যয়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট, স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট, আর হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়, এটার আরেকটা নাম আছে মিশ্র ব্যয়, এটাকে আমরা বলি সেমি ভেরিয়েবল কস্ট। এখন এই ভেরিয়েবল কস্টটা কি? অনেক ব্যয় আছে যেটা তুমি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে বাড়বে, আবার হ্রাস করলে কমবে, অর্থাৎ উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন ঘটে সেটি হচ্ছে তোমার পরিবর্তনশীল ব্যয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কাঁচামাল, শ্রম ইত্যাদি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। স্থায়ী ব্যয় হচ্ছে কিছু ব্যয় রয়েছে যেগুলো উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি সত্ত্বেও এইসব ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, যেমন ম্যানেজারের বেতন, কারখানা ভাড়া, এগুলো হচ্ছে স্থায়ী বা স্থির ব্যয়ের উদাহরণ। আর আধা পরিবর্তনশীল ব্যয় বা মিশ্র ব্যয়, যেটাকে ইংলিশে আমরা বলি সেমি ভেরিয়েবল কস্ট, সেটা হচ্ছে এমন কিছু ব্যয় রয়েছে যা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত স্থির, তারপর পরিবর্তনশীল, সেটাকে আমরা বলবো আধা পরিবর্তনশীল ব্যয়। আমাদের বাস্তব জীবনে আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হতে পারে বিদ্যুতের বিল, টেলিফোনের বিল, এগুলো হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। নিয়ন্ত্রণের ভিত্তিতে আমরা ব্যয়কে দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, আরেকটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। কিছু ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ করা যায়, কাঁচামাল, শ্রম, তারপর আপ্যায়ন খরচ, এগুলো নিয়ন্ত্রণযোগ্য, এগুলোকে আমরা নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলবো। আবার কারখানা ভাড়া, বেতন ইত্যাদির উপর নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব নয়, এগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। এরপর আসি আমরা ব্যয়ের কার্যভিত্তিক বিভাজন নিয়ে। কার্যের ভিত্তিতে ব্যয় তিন প্রকার: উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট, প্রশাসনিক ব্যয় অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, বিক্রয় ও বন্টন ব্যয় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। উৎপাদন ব্যয় বলতে মূলত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয়কে আমরা বুঝবো। প্রশাসনিক ব্যয় হচ্ছে অর্থাৎ অফিস সংক্রান্ত খরচকে আমরা বলবো প্রশাসনিক ব্যয়। বিক্রয় ও বন্টন ব্যয়, পণ্য বিক্রি করতে গিয়ে এবং বিতরণ করতে গিয়ে যে ব্যয়টি হয়, যে এখানে প্রশাসনিক ব্যয়ের উদাহরণ হবে অফিস কর্মচারীদের বেতন, অফিসের কোনো সম্পত্তির অবচয়, এগুলো হতে পারে ভাড়া, বীমা খরচ, এগুলো হচ্ছে প্রশাসনিক ব্যয়ের উদাহরণ। বিক্রয় ও বন্টন ব্যয় বলতে আমরা বুঝবো বিক্রয় পরিবহন, বিক্রয় কর্মচারীর বেতন, কমিশন, শোরুম ভাড়া, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে বিক্রয় ও বন্টন ব্যয়ের উদাহরণ। এরপর আসি আমরা সময়ের ভিত্তিতে ব্যয়ের বিভাজন নিয়ে। সময়ের ভিত্তিতে ব্যয় দুই প্রকার, যথা পণ্য ব্যয় বা প্রোডাক্ট কস্ট এবং কালীন ব্যয় বা পিরিয়ড কস্ট। অর্থাৎ পণ্য উৎপাদনের সাথে যে ব্যয় জড়িত সেটি হচ্ছে প্রোডাক্ট কস্ট, এবং উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কাঁচামাল, শ্রম এবং কারখানা উপরিব্যয়। কালীন ব্যয় বলতে বুঝি যে ব্যয় উৎপাদনের সাথে সংশ্লিষ্ট নয়, সরাসরি সময়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়কে আমরা কালীন ব্যয় বলতে পারি। সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাজন করা যায় নিম্নরূপে, তোমরা খেয়াল করো। প্রাসঙ্গিক ব্যয় বা রিলিভেন্ট কস্ট, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরাসরি যে ব্যয় বিবেচনা করতে হয় তাকে আমরা বলবো প্রাসঙ্গিক ব্যয়। এখানে আমরা যদি আমাদের কাঁচামাল, শ্রম ইত্যাদির ব্যবহার বাড়াতে চাই, তাহলে এই ধরনের ব্যয়গুলো হবে প্রাসঙ্গিক ব্যয়। একই সাথে আমরা বলতে পারি অপ্রাসঙ্গিক ব্যয় বা ইরিলিভেন্ট কস্ট জিনিসটি কি? এটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
যে ব্যয় সরাসরি কোনো প্রভাব বিস্তার করে না তাকে আমরা বলবো অপ্রাসঙ্গিক ব্যয়। এরপর আসি আমরা পার্থক্যমূলক ব্যয় নিয়ে, যেটাকে ইংলিশে আমরা বলি ডিফারেন্সিয়াল কস্ট, অর্থাৎ দুটি বিকল্প কার্যক্রমের মোট ব্যয়ের পার্থক্যকে আমরা বলবো পার্থক্যমূলক ব্যয়। এরপরে আরেকটি ব্যয় হচ্ছে 4 নম্বরে যে ব্যয়টি তোমাদের বলছি আমরা, নির্গত ব্যয় বা নগদ ব্যয়। এটি হচ্ছে আউট অফ পকেট কস্ট। আউট অফ পকেট কস্ট, তো এখানে এটার নাম হচ্ছে নগদ ব্যয় বা নির্গত ব্যয়। নগদ ব্যয় বা নির্গত ব্যয় বলতে আমরা ওই ব্যয়কে বুঝি যার জন্য নগদ অর্থ প্রদান করতে হয় অথবা চলতি সম্পদের ব্যবহার করতে হয়। এরপরে আমাদের আছে নিমজ্জিত ব্যয়, যেটাকে আমরা ইংলিশে বলি সাঙ্ক কস্ট। অতীত ব্যয়ের যে অংশ আর উদ্ধার করা যায় না তাকে আমরা বলবো নিমজ্জিত ব্যয়। এর পরবর্তীতে আমাদের সর্বশেষ ব্যয়ের হিসেবে রয়েছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় আমরা ইতিপূর্বে হিসাব বিজ্ঞান ছাড়া অর্থনীতিতে এই ব্যয়টি আমরা পাবো। একটি বিকল্প কাজের জন্য ত্যাগকৃত সুবিধার মূল্যই হলো সুযোগ ব্যয়। অর্থাৎ দুইটি বিকল্প রয়েছে, যদি দুইটি বিকল্প পরস্পর বর্জনশীল হয়, একটি বিকল্প গ্রহণ করতে গেলে তোমার আরেকটি বিকল্প ত্যাগ করতে হবে। তাহলে একটি বিকল্প গ্রহণের জন্য আরেকটি বিকল্পের যেটুকু সুবিধা তুমি হাতছাড়া করবে সেটুকুই হচ্ছে সুযোগ ব্যয়। এই হচ্ছে মোটামুটি ব্যয়ের ধারণা। আমরা এই সামনের আলোচনায় আমরা এই ব্যয়গুলো নিয়ে বিস্তারিত আরো বলবো। প্রিয় শিক্ষার্থী, দেখি আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার ভিত্তিতে আমরা কতটুকু কি শিখতে পেরেছি। এখানে আমি কতগুলো ব্যয়ের আইটেম তোমাদের জন্য উল্লেখ করেছি এবং ব্যয়ের শ্রেণী বিভাগ করে দেখিয়েছি। যেমন প্রথমটি আছে এখানে আসবাবপত্র তৈরির জন্য কাঠ ক্রয়। আগেই বলেছি যে আসবাবপত্র তৈরির জন্য কাঠ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। এরপরে আসবাবপত্র তৈরির জন্য পেরেক ক্রয়, বা যেটাকে আমরা লোহা বলি, ওটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। মিস্ত্রির মজুরি, অর্থাৎ আসবাবপত্র বা কোনো দ্রব্য যিনি তৈরি করবেন তার মজুরি, এটি হচ্ছে প্রত্যক্ষ শ্রম বা মজুরি। আর যিনি তত্ত্বাবধান করবেন তার মজুরিটা হচ্ছে পরোক্ষ মজুরি। বিশেষ ডিজাইন খরচ বা নকশা খরচ, আগেই বলেছি এটি হচ্ছে প্রত্যক্ষ খরচ। বিমা খরচ, অভিকর, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। কারখানার ভাড়া, বিদ্যুৎ খরচ, এগুলো হচ্ছে কারখানা উপরিব্যয়। কর্মচারীদের বেতন, অফিসের ভাড়া, এগুলো হচ্ছে অফিস বা প্রশাসনিক উপরিব্যয়। বিক্রয়কর্মীর বেতন, কমিশন, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে বিক্রয় ও বন্টন উপরিব্যয়। কাঁচামাল, জ্বালানি, শক্তি, এগুলো তুমি যত উৎপাদন করবে তত বেশি প্রয়োজন হবে, যত কম উৎপাদন করবে তত কম প্রয়োজন হবে, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। বেতন, ভাড়া ও বিমা, উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে এর কোনো সম্পর্ক নেই, সেজন্য এটি স্থির ব্যয়। বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, মেরামত, রক্ষণাবেক্ষণ, এটি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট বা আধা পরিবর্তনশীল ব্যয়। কাঁচামাল, শ্রম, ব্যবহার, আপ্যায়ন ও কুরিন, এগুলো তুমি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারো এর পরিমাণ, কাজেই এটি হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। কর্মীর বেতন, অফিসের ভাড়া, এগুলো ইচ্ছে করলেও নিয়ন্ত্রণ করা যাবে না, এগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। কাঁচামাল, মজুরি, অন্যান্য খরচ পণ্য ব্যয়। ওই প্রশাসনিক ও বিক্রয় খরচ কালীন ব্যয়। দেখো এখন তোমরা আগের কনসেপ্টের সাথে মিলিয়ে আমি তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি কিনা। সবশেষে আমি তোমাদের জন্য একটি মডেল অঙ্ক উপস্থাপন করেছি, যাতে পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে তোমরা একটু খেয়াল করো। এখানে প্রশ্নটি হচ্ছে, সানরাইজ কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, 2019 সালের ডিসেম্বর মাসের তথ্যাবলী নিচে দেওয়া আছে। আইটেমগুলো রয়েছে কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, মেরামত, রক্ষণাবেক্ষণ, কারখানা ভাড়া, অফিস ভাড়া, ম্যানেজারের বেতন, ভ্রমণ খরচ, অফিস খরচ, দালান কোঠার অবচয়, কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ, টেলিফোন বিল, ইন্টারনেট বিল, কারখানার তত্ত্বাবধায়কের বেতন, শোরুম ভাড়া, পরোক্ষ শ্রম। এখন আমরা দেখি আমাদের কি কি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে আমাদের করণীয় হচ্ছে, কতে বলেছে যে আধা পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, খতে বলেছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এবং গতে বলেছে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখন তোমরা অঙ্কটি নিশ্চয়ই দেখেছো যে এখানে আধা পরিবর্তনশীল ব্যয় কোনগুলো। আধা পরিবর্তনশীল ব্যয় বলতে আমরা বুঝি একটি উৎপাদনের একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত এই ব্যয়টি স্থির, তারপরে পরিবর্তনশীল। যেমন মেরামত ও রক্ষণাবেক্ষণ,
মেরামত ও রক্ষণাবেক্ষণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত স্থির, তারপরে এটি আবার পরিবর্তনশীল। গ্যাস, পানি, বিদ্যুৎ নির্দিষ্ট মাত্রা পর্যন্ত স্থির। তোমরা পানির বিল, বিদ্যুতের বিল নিশ্চয়ই দিয়েছো, তোমরা দেখেছো যে আমাদের একটা মান্থলি চার্জ আছে, তারপর আবার আমরা যেটুকু ব্যবহার করব সেইটুকু তার উপরেও চার্জ রয়েছে। টেলিফোন বিলেও এই একই কথা। এই তিনটি হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। খরতে আমাদের বলেছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলতে বুঝি আমরা যে ব্যয়গুলো ইচ্ছা করলে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। দেখো অঙ্কের মধ্যে যে ব্যয়গুলো রয়েছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, তার মধ্যে কাঁচামাল ক্রয়, তুমি ইচ্ছা করলেই কাঁচামালের পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। প্রত্যক্ষ মজুরি, তুমি শ্রম বেশি লাগাতে পারো বা কমাতে পারো। এবং ভ্রমণ খরচ, কম ভ্রমণ করলে কম খরচ হবে, বেশি ভ্রমণ করলে বেশি খরচ হবে। কাজেই এই খরচগুলো হচ্ছে এই ব্যয়গুলো নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের উদাহরণ। আচ্ছা, এরপরে গতে আমাদের বলেছে যে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। স্থায়ী ব্যয় হচ্ছে তুমি উৎপাদনের পরিমাণ বাড়াও বা কমাও, তোমার এই ব্যয়গুলোর কোনো পরিবর্তন হবে না। যেমন কারখানা ভাড়া, অফিস ভাড়া, ম্যানেজারের বেতন, অফিস খরচ, দালান কোঠার অপচয়, ইন্টারনেট বিল, কারখানার তত্ত্বাবধায়কের বেতন, শোরুম ভাড়া, পরোক্ষ শ্রম। এখানে তোমাদের আমি দুটো জিনিস ক্লিয়ার করে দেই। যেমন তোমরা হয়তো বলবে যে স্যার আমরা যদি ইন্টারনেট বেশি ব্যবহার করি তাহলে আমাদের বেশি বিল উঠবে, কম ব্যবহার করলে কম বিল উঠবে। তো এটা ওই তোমার কারখানার ক্ষেত্রে বলা হয়েছে, সেখানে ওই লাইন ইন্টারনেট আসে লাইনের মাধ্যমে, আমাদের মতো মোবাইলের মাধ্যমে না। আর একটা জিনিস হচ্ছে পরোক্ষ শ্রম। আমরা সাধারণত শ্রম বলেই বুঝি যে এখানে শ্রম বুঝি পরিবর্তনশীল ব্যয়, আসলে তা না। এখানে প্রত্যক্ষ শ্রমটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যেমন মিস্ত্রির মজুরি, তুমি মিস্ত্রি দিয়ে কাজ করালে এই ব্যয়টি হবে, আর যদি তাকে দিয়ে বেশি কাজ করাও বেশি মজুরি দিতে হবে, কম কাজ করালে কম মজুরি দিতে হবে। আবার কিন্তু পরোক্ষ শ্রম যেমন তত্ত্বাবধায়কের মজুরি, এটি তত্ত্বাবধায়ক সাধারণত একজন কারখানায় কর্মরত ব্যক্তি, তাকে তত্ত্বাবধান খরচ দেওয়া হয়, এটিকে আমরা স্থির ব্যয় হিসেবে বিবেচনা করব। তো তোমরা এই তিনটি রিকোয়ারমেন্টের সলিউশন পেলে এরপরে আরেকটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় দেখি যে উত্তর লেখো না। অঙ্কের উত্তর লিখতে হয়। অঙ্কের উত্তর লিখলে তুমি এবং প্রত্যেকটা রিকোয়ারমেন্টের উপরে হেডলাইন লিখলে তুমি ফুল মার্কস পাবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো বর্তমানে চারিদিকে করোনার প্রকোপ বিদ্যমান, তোমরা বাড়িতে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক, তারপর গ্লোভস এগুলো পরবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আমরা আবারও আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আমার ক্লাস করার জন্য।